আজ আমরা ক্যান্সারের জন্য সেরা ডায়েট সম্পর্কে কথা বলতে যাচ্ছি। একাধিক ডায়েট নিয়ে আলোচনা করব, তবে এই ভিডিওটি ক্যান্সার থাকলে কি করবেন তা নিয়েও। ব্যাপারটা একটু অন্যরকম। আজকে যন্ত্রমন্ত্র অডিও পডকাস্টে সম্পূর্ণ ডিফারেন্ট একটা ম্যাটার নিয়ে আমরা কথা বলতে চলেছি। বিগত দিনে আমরা বিভিন্ন প্যারানর্মাল অ্যাক্টিভিটি, পিরামিড, এলিয়ান ইত্যাদি নিয়ে কথা বলেছি। তার সঙ্গে সঙ্গে আজকে কথা বলবো একটা ডিফারেন্ট ব্যাপার নিয়ে। আচ্ছা, ক্যান্সার থাকলে আপনি কি খাবেন? যদি আপনি ক্যান্সার নিয়ে ডাক্তারের কাছে যান এবং জিজ্ঞাসা করেন আমার কি খাওয়া উচিত, অনেক সময় তারা বলবেন এটা কোনো ব্যাপার না, আপনি যা চান তাই খেতে পারেন। আর আমি এই পডকাস্টটা করছি একজন বিখ্যাত ডক্টর বার্গ, আপনি সার্চ করতে পারেন ইউটিউবে। তারই ভিডিও দেখে আমি বুঝে উনি যা বলেছেন তারই একটা বাংলা অনুবাদ বলতে পারেন। তো এটা কিন্তু আসলে ভুল মনে হয় ডক্টর বার্গের অনুযায়ী, যে এটা কোনো ব্যাপার না, আপনি যা খুশি খেতে পারেন, এটা কোনো ব্যাপার নয়। আপনি যা খান তার উপর নির্ভর করে আপনি ক্যান্সারকে খাওয়াতে পারেন বা ক্যান্সারকে ক্ষুধার্ত রাখতে পারেন। আমি আপনাকে কোনো ডায়েট, পুষ্টি পণ্য বা বিক্রি করছি না, এরকম কিছু নয়, ঠিক আছে? আমি যা দেখাবো তা বাস্তবায়নের আগে আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন। কিছু লোক ওই ভিডিওটি সমালোচনা করবেন এবং বলবেন যে ডক্টর বার্গ, যার ভিডিও এটি আর কি, ক্যান্সার সম্পর্কে কি জানেন? ঠিক আছে। আর ওনার আসল ভিডিওতে কয়েকটি গবেষণাপত্র দেওয়া আছে এই ব্যাপারে, সেগুলো আপনি পড়তে পারেন। ওনার ভিডিও লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর আমার মনে হয়েছে, মানে ডক্টর বার্গের অনুযায়ী, যে বেশ নির্ভরযোগ্য তথ্য এবং আপনি সমস্ত বিবরণ পাবেন, আর তখন এটি অনেক বেশি বোধগম্য হবে। যদি কেউ আপনাকে এই তথ্য গবেষণা থেকে নিরুৎসাহিত করে, আমি তাদের একটি প্রশ্ন জিজ্ঞাসা করব, তাদের কি ক্যান্সারের জন্য আরও ভালো সমাধান আছে? কারণ বর্তমানে ক্যান্সারের পরিসংখ্যান ভয়াবহ। আমরা ক্যান্সারের জন্য ট্রিলিয়ন ডলার ব্যয় করেছি এবং আমরা এই সমস্যার সমাধান করতে পারিনি। ক্যান্সারের চিকিৎসার মৃত্যুর হার প্রায় কয়েক দশক আগের মতোই। এখন এটা বলার পর ক্যান্সার সম্পর্কে কিছু জিনিস আপনার জানা দরকার। ক্যান্সার খুবই ভিন্ন ধর্মী। এর মানে কি? এটি গ্রিক শব্দ হেটেরো থেকে এসেছে, যার অর্থ ভিন্ন, জিনের মধ্যে যার অর্থ প্রকার, ধরন বা উৎপত্তি। এই শব্দটির অর্থ হলো অনেক ধরনের ক্যান্সার রয়েছে। এটি সত্যি একটি রোগ নয়। দ্বিতীয় যে বিষয়টি আপনার জানা দরকার তা হলো ক্যান্সার নিজেই খুব অসুস্থ, ঠিক আছে? এটি ক্যান্সার সাধারণ কোষ থেকে আসে। যখন মাইটোকন্ড্রিয়া ক্ষতিগ্রস্ত হয় তখন কোষের একটি পরিকল্পনা বি থাকে যেখানে এটি ফিরে যায়। আমি এটা বলছি কারণ ক্যান্সারের দুর্বল জায়গাগুলো বোঝার জন্য এবং আক্রমণ করার জন্য দুর্বল লিঙ্কগুলো দেখতে চাই। কিছু থেরাপি আছে, যেমন হাইপারব্যারিক বা ব্যায়ামের মাধ্যমে অক্সিজেন বাড়ানো বা ক্যান্সারকে হত্যা করতে সাহায্য করে। আপনি আসলে ক্যান্সারকে চাপে ফেলতে পারেন, এটাকে রস বলা হয়। তবে আমরা বলবো যে বেশি অক্সিজেন ক্যান্সারকে হত্যা করতে সাহায্য করতে পারে। আরেকটি বিষয় হলো ক্যান্সার আপনার শরীরের প্রদাহ বা অক্সিজেনবিহীন এলাকায় ছড়িয়ে পড়ে। ক্যান্সার আপনার ইমিউন সিস্টেমকে এড়িয়ে চলে, কারণ আপনার ইমিউন সিস্টেমে ক্যান্সার মেরে ফেলার জন্য নির্দিষ্ট কোষ রয়েছে। এটি কেমোথেরাপির বিষয়টি নিয়ে আসে, তাই না? মানে কেমোথেরাপি ক্যান্সার মেরে ফেলে, কিন্তু এটি ইমিউন সিস্টেমের একটি অংশ মেরে ফেলে। তাই আমাদের ইমিউন সিস্টেমকে বিবেচনায় নিতে হবে এবং এটিকে শক্তিশালী করার জন্য কিছু করতে হবে, যা আমি একটু পরে আলোচনা করব। আরেকটা ব্যাপার, ভিটামিন ডি আপনার ইমিউন সিস্টেমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যান্সার কোষগুলো ভিটামিন ডি এর রিসেপ্টরগুলোকে ব্লক করে, কারণ তারা জানে এটি তাদের বেঁচে থাকতে সাহায্য করবে। তাই এই তথ্য জেনে আপনি আপনার ভিটামিন ডি এর মাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি রাখতে চাইতে পারেন, যাতে ক্যান্সারের বাধা ভেদ করা যায়। আমি এটি সম্পর্কেও আরও কিছু বলবো। পরবর্তী বিষয়টি হলো ক্যান্সার বিভিন্ন জ্বালানির ওপর বেঁচে থাকে। অন্য কথায়, যদি আপনার একটি নির্দিষ্ট ধরনের ক্যান্সার থাকে তবে এটির কার্যকারিতার জন্য গ্লুকোজের মতো একটি প্রধান জ্বালানির প্রয়োজন হতে পারে। এটি আমাদের একটি কৌশল দেয়, কারণ যদি আমরা ক্যান্সারের ধরন এবং এর জেনেটিক্স বুঝতে পারি তবে আমরা জানতে পারি এটি কোন জ্বালানি ব্যবহার করে এবং সেই জ্বালানি থেকে এটিকে বঞ্চিত করতে পারি। ক্যান্সারের বেশিরভাগই গ্লুকোজ এবং গ্লুটামিনের উপর বেঁচে থাকে, যা একটি অ্যামাইনো অ্যাসিড, বিশেষ করে দ্রুত বর্ধনশীল ক্যান্সারগুলো। কিন্তু এখন আরেকটি সমস্যা দেখা দেয়, কারণ আপনি যদি একটি জ্বালানি থেকে ক্যান্সারকে বঞ্চিত করেন এবং একই ডায়েট খেতে থাকেন তবে ক্যান্সার শেষ পর্যন্ত অন্য ধরনের জ্বালানির সাথে খাপ খাইয়ে নেবে। কিছু ক্যান্সার লিপিড অর্থাৎ চর্বি ব্যবহার করতে পারে, বিশেষ করে যে ক্যান্সারগুলো আপনার হরমোন দ্বারা প্রভাবিত হয়। কিছু ক্যান্সার ব্রাঞ্চেড চেন অ্যামাইনো অ্যাসিডকে জ্বালানি হিসাবে ব্যবহার করতে পারে। জনপ্রিয় বিশ্বাসের বিপরীতে, এবং আমি এটা বলতে চাই না,
কিছু ক্যান্সার এমনকি কিটোনের ওপর বেঁচে থাকতে পারে এবং এর ঝিল্লি তৈরি করে কিটোন ব্যবহার করতে পারে। বিশেষ করে উন্নত পর্যায়ের ক্যান্সারগুলো কিটোনের দিকে যায়। ক্যান্সারের সাথে আপনি শুধু একটু জিনিস করতে পারবেন না, আপনাকে অনেকগুলো জিনিস করতে হবে, কারণ ক্যান্সার এতটাই অভিযোজনযোগ্য এবং এটি যে কোনো উপায়ে বেঁচে থাকার চেষ্টা করবে। যখন আপনি কেমোথেরাপি করেন, আপনি অনেক ক্যান্সার সেল মেরে ফেলেন, কিন্তু সবসময় কিছু কোষ থাকে যা মরে না এবং সেগুলো অত্যন্ত শক্তিশালী এবং প্রতিরোধী হয়ে ওঠে। ঠিক যেমন অ্যান্টিবায়োটিক নিলে বেশিরভাগ ব্যাকটেরিয়া মরে যায়, কিন্তু কিছু ব্যাকটেরিয়া প্রতিরোধী হয়ে যায়। যদি কেউ বলেন যে কিমো এবং রেডিয়েশন থেরাপি আপনার ক্যান্সারকে সম্পূর্ণ নিরাময় করবে, তা হয় না। তবে এটিই কারণ। তবে আমি এটা স্পষ্ট করে বলতে চাই, আমি আপনাকে কিমো বা রেডিয়েশন না নিতে বলছি না। আপনি এটা আপনার ডাক্তারের সঙ্গে আলোচনা করুন। আমি যা দেখাবো তা আপনার কেমোর সাথে বা ছাড়াই যোগ করতে পারেন। আমি আপনাকে কী করতে হবে তা বলছি না, আমি শুধু তথ্য দিচ্ছি। তবে আমি সুপারিশ করব যে আপনি একাধিক কৌশল অবলম্বন করুন। এবং একটি হলো আপনার ডায়েটের ঘূর্ণন। যদি আপনি প্রতি কিছু সময় পর পর ডায়েট ঘোরান, আপনি ক্যান্সারকে খাপ খাইয়ে নিতে বাধা দিতে পারেন এবং আক্ষরিকভাবে ক্যান্সারকে এমন অবস্থায় রাখতে পারেন যেখানে এটি জ্বালানি পায় না। আমি আরও সুপারিশ করব যে আপনি ইন্টারমিডিয়েট ফাস্টিং করুন, 2টি খাবার বা এমনকি একটি খাবার প্রতিদিন। কেন? কারণ আপনি যখন উপবাস করেন তখন আপনি ক্যান্সার কোষের প্রয়োজনীয় জ্বালানি এবং সম্পদ বন্ধ করতে পারেন, কিন্তু আপনার শরীর আসলে মেরামত মোডে যেতে পারে, মানে রিপেয়ার করার জন্য। এটি অটোফেজি নামে একটি প্রক্রিয়ায় যেতে পারে এবং পুরনো ক্ষতিগ্রস্ত টিস্যুগুলোকে পুনর্ব্যবহার করতে পারে। তবে আমি নিশ্চিত করছি যে এই ডায়েটগুলোর সব খাবারে ক্যান্সার বিরোধী বৈশিষ্ট্য রয়েছে, তাই আপনি শুধু খাবারের জন্য খাবার খাচ্ছেন না। ঠিক আছে, এখন আমরা ডায়েট সম্পর্কে কথা বলতে যাচ্ছি। আপনার জানা দরকার, আমি এটি খুব বিস্তারিত নথি তৈরি করেছি যা আপনি নিচে থেকে ডাউনলোড করতে পারেন বিনামূল্যে, যাতে সমস্ত বিস্তারিত তথ্য পাওয়া যায়। কারণ আমি প্রতিটি ডায়েট এবং সমস্ত ধরনের ক্যান্সার নিয়ে একটি ভিডিও তৈরি করি, তবে এটি 8 ঘন্টার ভিডিও হয়ে যাবে, তাই আমি তা করিনি। পরিবর্তে আমি আপনাকে মূল ধারণাটি দেব, আপনি কি করতে যাচ্ছেন, এবং তারপর আপনি নথিটি ডাউনলোড করে নির্দিষ্ট খাদ্য পরিকল্পনা এবং কিভাবে এটি ঘোরানো উচিত এবং কোন খাবারগুলো জড়িত তা পেতে পারেন। আমরা বিভিন্ন জ্বালানি নিয়ে কথা বলেছি যা কিছু ক্যান্সার পছন্দ করে, ঠিক আছে? তাই কিছু ক্যান্সার গ্লুকোজ, গ্লুটামিন, লিপিড, অন্যান্য ব্রাইন চেন অ্যামাইনো অ্যাসিড এবং কিছু ক্যান্সার কিটোনের ওপর বেঁচে থাকতে পারে, বিশেষ করে যেগুলো আক্রমণাত্মক এবং শেষ পর্যায়ের। আমি এমনকি কিছু ধরনের ক্যান্সারের তালিকাও দিয়েছি: গ্লায়োব্লাস্টোমা, কোলেস্টেরল, স্তন ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার, মাথা এবং ঘাড়ের ক্যান্সার, জরায়ু ক্যান্সার, সবই গ্লুকোজ পছন্দ করে। এবং যখন আপনি নথিটি ডাউনলোড করবেন, আপনি আপনার ক্যান্সারের ধরনটি দেখে নিতে পারবেন এবং প্রাথমিক কোন জ্বালানি ব্যবহার করে তা বুঝতে পারবেন। এবং আমি আগেও বলেছি, যদি আপনি যে কোনো একটি ক্যান্সার দেখেন, আপনি এখানে দেখবেন যে সেই ক্যান্সারে কী কী ধরন রয়েছে। এবং যদি আপনার ক্যান্সারের জেনেটিক্স জানেন, তবে আপনি জানবেন এটি কার মধ্যে পড়বে। তবে বুঝতে হবে, যখন আমরা এখানে নির্দিষ্ট ক্যান্সারের সঙ্গে মোকাবিলা করছি, তখন আমরা সম্ভবত 4র্থ পর্যায়ের ক্যান্সারের কথা বলছি। এটি অন্যান্য টিস্যুতে ছড়িয়ে পড়েছে। ঠিক আছে, আপনার 2টি ভিন্ন ক্যান্সার কোষ থাকতে পারে, একটি যেটি গ্লুকোজ পছন্দ করে এবং অন্যটি এটি গ্লুটামিন পছন্দ করে। এবং এই কারণে ডায়েটগুলো এমনভাবে সেট করে, যেমন 10 থেকে 14 দিনের জন্য গ্লুকোজ বিরোধী ডায়েট যদি আপনার এগুলোর কোনোটি থাকে, এবং তারপর আপনি গ্লুটামিন বিরোধী ডায়েটে যাবেন যেখানে গ্লুটামিন নেই 4 থেকে 5 দিনের জন্য। এইভাবে আপনি টিউমারের সেই কোষগুলোকে ক্ষুধার্ত করতে পারেন যেগুলো গ্লুকোজের ওপর নির্ভর করে, এবং যেগুলো গ্লুটামিনের ওপর বেঁচে থাকে তাদেরও ক্ষুধার্ত করতে পারেন। এবং তারা কখনোই বড় হওয়ার এবং দখল করার সুযোগ পায় না, কারণ আপনি ক্রমাগত ডায়েট পাল্টাচ্ছেন। যখন আপনি গ্লুকোজ বিরোধী ডায়েট করবেন, যা আসলে কিটোজনিক ডায়েট, এবং তারপর আপনি গ্লুটামিন বিরোধী ডায়েটে যাবেন, যা বেশিরভাগ উদ্ভিদ ভিত্তিক, আপনি এখানে ঘুরতে থাকবেন এবং এখানে আবার ফিরে যাবেন। ধরা যাক, একটা উদাহরণ নিচ্ছি, কারোর একজন মেলানোমা আছে, আপনি 5 থেকে 7 দিনের জন্য গ্লুকোজ বিরোধী ডায়েট শুরু করে দিলেন। আপনি লক্ষ্য করলেন এটি এখান থেকে ভিন্ন সময়, এবং তারপর আপনি গ্লুটামিন বিরোধী ডায়েটে যাবেন 7 থেকে 10 দিনের জন্য। তারপর আপনি আবার যেখানে শুরু করেছিলেন সেখানে ফিরে যাবেন এবং এটি বারবার করতে থাকবেন। উদাহরণস্বরূপ, প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে, যা লিপিডের ওপর বেঁচে থাকতে পারে, আমরা গ্লুকোজ বিরোধী ডায়েট দিয়ে শুরু করব মাত্র 2 থেকে 3 দিনের জন্য, খুব অল্প সময়ের জন্য, এবং তারপর আপনি লিপিড বিরোধী ডায়েটে যাবেন। এখন এই ডায়েটে আপনি কম চর্বি খাবেন,
তবে যখন আপনি ডায়েটটি পড়বেন আপনি দেখবেন যে আপনি কিছু চর্বি যেমন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড খেতে পারেন, কারণ কিছু কারণে এগুলো ক্যান্সারকে খাওয়াবে না, এগুলো বেশি ক্যান্সার বিরোধী। তাই যখন আপনি এটি পড়বেন, এটি সম্পূর্ণ চর্বিহীন ডায়েট নয়, তবে এটি কিছু সময়ের জন্য চর্বিযুক্ত ডায়েট। কারণ আমরা যা করার চেষ্টা করছি তা হলো ক্যান্সারের জন্য জ্বালানি বা সম্পদ বন্ধ করা। ধরা যাক উদাহরণস্বরূপ কারোর একজন লিভার ক্যান্সার আছে, ঠিক আছে, এখানে গ্লুকোজ বিরোধী ডায়েট দিয়ে শুরু করলে 5 থেকে 7 দিনের জন্য, তারপর আবার ব্রাঞ্চ চেইনড অ্যামাইনো অ্যাসিড বিরোধী ডায়েট যাওয়া হবে। এটি তৈরি করা বেশ কঠিন, কারণ ব্রাঞ্চ চেইনড অ্যামাইনো অ্যাসিড অনেক খাবারে থাকে। কিন্তু যখন আপনি এই ডায়েটটি দেখবেন, আপনি দেখবেন আপনি কি খাবেন। এটি নিশ্চিতভাবে বেশি উদ্ভিদভিত্তিক খাবার হবে, কিন্তু 7 থেকে 10 দিন পর আপনি এখানে ফিরে যাবেন। ক্যান্সার প্রতিরোধের জন্য যে ডায়েটটি ডক্টর বার্গ সুপারিশ করছেন তা হলো ক্যান্সার হওয়ার পর আপনি যে ডায়েটটি করবেন তার থেকে খুব ভিন্ন কারণ ক্যান্সার হয়ে গেলে আপনাকে এই পুরো প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। এবং এটি ভীতিকর, কারণ কখনো কখনো আপনি কেমো নিচ্ছেন, কখনো কখনো লোকেরা বিভিন্ন পূর্বাভাস দিয়ে আপনাকে ভয় দেখাচ্ছে। তাই এটি খুবই চাপের হতে পারে এবং বিভ্রান্তিকর, কারণ প্রত্যেকেই আপনাকে তাদের মতামত দিতে চায়। তাই যদি আপনি এটি দেখছেন এবং আপনার ক্যান্সার নাও থাকে, আমি ইন্টারমিডিয়েট ফাস্টিং সহ কিটোজনিক ডায়েটের স্বাস্থ্যকর সংস্করণ অত্যন্ত বেশিভাবে সুপারিশ করব ক্যান্সার এড়াতে। এবং কিটোনের কথায় অনেক বিতর্ক আছে, লোকেরা আমার সাথে একমত হবেন না, তবে দয়া করে এই তথ্যের গবেষণা পড়ুন। কারণ প্রথমে আমি নিজেই শুনতে খুব অনিচ্ছুক ছিলাম যে কিটোন সম্ভাব্যভাবে ক্যান্সারের জন্য জ্বালানি হিসাবে ব্যবহৃত হতে পারে, যতক্ষণ না আমি সব কিছু দেখতে শুরু করি। এবং আমি ভাবলাম বাহ, এটা খারাপ। কিন্তু এটির বেশিরভাগ আক্রমণাত্মক শেষ পর্যায়ের ক্যান্সারের জন্য, কারণ ক্যান্সার বেঁচে থাকার জন্য সব কিছু করবে। এবং আমি মনে করি এটি জানা খুবই সহায়ক, কারণ এই উন্নত ক্যান্সারগুলোর জন্য আপনি যে ডায়েটটি করবেন, প্রথমে আপনাকে গ্লুকোজ বিরোধী অর্থাৎ কিটোজনিক ডায়েট দিয়ে শুরু করবেন না, কারণ এতে কিটোন আছে। কিন্তু সমস্যা হলো যখন গ্লুটামিন বিরোধী ডায়েট এবং কিটোন বিরোধী ডায়েট করবেন, এটি বেশিরভাগই উদ্ভিদ ভিত্তিক, বেশি প্রোটিন নেই। তাই আপনাকে হয়তো খুব অল্প সময়ের জন্য, হয়তো 1 থেকে 2 বা 3 দিনের জন্য প্রোটিন খেতে হবে এবং তারপর অন্যান্য ডায়েটে ফিরে যেতে হবে এবং সেগুলো ঘোরাতে হবে, কারণ এটি একটু জটিল। এবং এই কারণেই অন্য ভিডিওতেও দেখা যায় যে উন্নত ক্যান্সার থাকে, তবে আপনি এটা করতে পারবেন দীর্ঘ উপবাস। এমনকি 4র্থ পর্যায়ের ক্যান্সারের আক্রান্ত ব্যক্তিরা পুরো মাস, এমনকি তার চেয়ে বেশি সময় উপবাস করেছেন এবং এটি সত্যি ক্যান্সারকে মুছে ফেলেছে। এখন আমি জানি কেউ বলবে 1 মিনিট, আপনি এখন যখন উপবাস করছেন তখন আপনি কিটোনের ওপর বেঁচে থাকছেন এবং এটি কি ক্যান্সারকে খাওয়াবে না? স্পষ্টতই উপবাস থেকে আসা কিটোনগুলো এই ক্যান্সারকে বেঁচে থাকতে সাহায্য করে না। এই ধরনের ক্যান্সারের জন্য বিভিন্ন জ্বালানি উৎসের অধীনে কিছু মূল সম্পূরক তালিকাভুক্ত করেছি, যা গ্লুটামিন বা কিটোন ব্লক করতে সাহায্য করতে পারে। পরবর্তী বিষয়টি হলো ভিটামিন ডি এর কারণ আপনার রক্তে ভিটামিন ডি এর মাত্রা 90 থেকে 100 ন্যানোগ্রাম প্রতি মিলিমিটারে রাখতে চান এবং প্রচুর সূর্যালোক পেতে চান। ভিটামিন ডি এবং সূর্যের থেকে আপনার মাইটোকন্ড্রিয়া এবং ইমিউন সিস্টেমের জন্য অনেক থেরাপি আছে। ব্যায়াম আপনার মাইটোকন্ড্রিয়া এবং অক্সিজেনের জন্য অনেক থেরাপিউটিক সুবিধা দেবে, যা ক্যান্সার কোষ মেরে ফেলতে সাহায্য করবে। এবং অবশ্যই পুনরায় বলতে গেলে উপবাস 2টি খাবার বা 1টি খাবার প্রতিদিন হবে আপনার মানক জিনিস। এখানে সত্যি গুরুত্বপূর্ণ বিষয়টি হলো দীর্ঘ উপবাস। আপনি যত সময় উপবাস করতে পারবেন তত ভালো। আমি সুপারিশ করব যে প্রতি 2 থেকে 3 সপ্তাহে 1বার বা 2বার আপনি 24 থেকে 48 ঘন্টা বা 72 ঘন্টা উপবাস করুন, এমনকি আরও বেশি সময় ধরে অনিয়মিতভাবে করুন। কারণ আপনি যদি কোনো কিছু নিয়মিত করেন তবে কখনো কখনো ক্যান্সার তাতে খাপ খাইয়ে নিতে পারে। তাই উদাহরণস্বরূপ পরের সপ্তাহে আপনি 48 ঘন্টা উপবাস করুন এবং তারপর 2 সপ্তাহ অপেক্ষা করুন এবং 72 ঘন্টা উপবাস করুন, তারপর 1 সপ্তাহ অপেক্ষা করুন, 5 দিনের উপবাস করুন। মানে এটা কিন্তু আমি বলছি যে প্রত্যেকের জন্য নয়, ডাক্তারি পরামর্শ নিয়ে এটা করতে হবে, ঠিক আছে? যাই হোক, এটুকু